রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট। এবং ভবদহের জলাবদ্ধতা স্থায়ী সমস্যা সমাধানে কাজ করছে সরকার, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট বড় চ্যালেঞ্জ মন্তব্য করে প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতি অবজ্ঞা বিশ্ব উন্নয়নের জন্য হুমকি। সম্মেলনের প্রথম দিন মূল ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় মানবিক সংকট গভীর হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, এটি আঞ্চলিক সংকট নয়, গোটা মানব জাতির জন্যই উদ্বেগের। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, তারাই ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে কাতার ৭২৫ জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কাতারের আর্থনা সামিট চলাকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। প্রতি ৩ বছর পর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়া হবে, তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি। এ সময় দেশটিতে আগামী ২ মাসের মধ্যে সেনা সদস্য পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা সুখবর আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে ৭২৫ জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি ৩ বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে ৩ বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ১৬০০ বা আরও বেশি করা যায়। অটিজম শিশুদের এগিয়ে নিতে প্রাইমারি শিক্ষা পর্যায়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে পলিসি মেকিং করে নানা সুযোগ সুবিধা বাড়াতে হবে। প্রতিটি স্কুলে বিশেষ কক্ষ থাকবে, যেখানে বিশেষায়িত শিশুরা নিজেদের গড়ে তুলতে পারে। এছাড়া বর্তমান সরকার সচ্ছলতার সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। আমি তো পৌঁছাতে চাই প্রতিটি গ্রামে, আমি তো পৌঁছাতে চাই সেখানে যেখানে ওই বাচ্চাটা বাচ্চার মাটি দিশেহারা। আমার তো প্রত্যেকটা এলাকায় প্রাইমারি স্কুল আছে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে, এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং এইটাকে আলাদা ব্যবস্থা করে, কঠিন না করে, আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। ইট মাস্ট বি পার্ট অফ আওয়ার লাইফ। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া, এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথি ডিবিতে থাকা অবস্থায় আগুনে পুড়ে গেছে। হাইকোর্টকে তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে মামলার নথি আগুনে পড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না।
দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজি হাইকোর্ট বেঞ্চকে নথি আগুনে পোড়ার তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফ। এদিকে রাষ্ট্রপক্ষ সময় আবেদন জানালে সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে পিবিআইকে 6 মাস সময় বেঁধে দেন হাইকোর্ট। গত 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়েছে। আগামী 6 মে শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয় 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। সেদিন আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শীর্ষে থাকবে। মামলার বিষয়ে জামায়াত নেতার আইনজীবী জানান, এই মামলার আইনি জটিল ব্যাখ্যার জন্যই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটিএম আজহারের মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয়, তবে বিস্মিত হয়েছে। এত দেরি হওয়ায় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা ব্যথিত। আগামী 1 মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই। তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরি সহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি। আমরা আশা করছি উনি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। আর আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন ওয়ালটন হাইটেক পিএলসির উদ্যোক্তা ও পরিচালকরা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হস্তান্তর করেছেন তারা। এ প্রসঙ্গে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম জানান, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের কাছে উপহার হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হস্তান্তর করা হয়েছে। এমন পদক্ষেপের ফলে পুঁজিবাজারে ওয়ালটনের ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা 10% বেশি হয়েছে। অন্যদিকে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডে পরিণত করার যাত্রায় তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তি হয়েছে বলেও জানান ওয়ালটনের এই কর্মকর্তা। এবার জেলা সংবাদ। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ 21 ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। বলেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ভবদহ জলবদ্ধ এলাকায় ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির মধ্যে 17,000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। এছাড়া আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ সেনাবাহিনী করবে বলেও আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি এখন ভবিষ্যতের সমস্যা যেন আর না হয়, সমাধান কিভাবে করা যায় সেদিকে আগাই। আর অনিয়ম দুর্নীতির তদন্ত কিন্তু আমরা শুরু করেছি। শুধুমাত্র এটা ভবদহ কেন্দ্রিক না, পানি উন্নয়ন বোর্ডকে একটা কমিটি করে দেওয়া হয়েছে গেজেট নোটিফিকেশন করে। সেখানে যেই এলাকাতেই প্রকল্প হবে
সেই এলাকার ডিসি মহোদয়ের প্রতিনিধি থাকবেন, স্থানীয় ভুক্তভোগী জনগণের একজন থাকবেন, একজন ছাত্র প্রতিনিধি থাকবেন, একজন বাইরের এক্সপার্ট থাকবেন। গাজীপুরের 3টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপমণি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দার তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কাশিমপুর কারাগার থেকে 4 মন্ত্রী প্রতিমন্ত্রী ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে 2টি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহতের ঘটনায় দায়ের করা 3টি হত্যা মামলায় সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক তাদের শন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে আসামিদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। নীলফামারীর টেক্সটাইল মাঠে চীন সরকারের সহযোগিতায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডক্টর হারুনুর রশিদ। সকালে জেলা সদরের টেক্সটাইল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, হাসপাতালটি স্থাপনের ব্যাপারে যে কয়েকটি জায়গা আলোচনা এসেছিল তার মধ্যে নীলফামারীর টেক্সটাইল মাঠই নাম্বার 1 সিলেকশন। সব দিক থেকেই উপযোগী এই জায়গাটি। পরিদর্শনকালে তার সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কোঅর্ডিনেটর ডাক্তার জুবায়ের আল মামুন ও জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার উপস্থিত ছিলেন। রংপুরে যোগাযোগের কথা যদি বলেন, রংপুর এয়ারপোর্ট আছে, রোড কানেকশন খুব ডেভেলপ করছে, বিশেষ করে ঢাকা রংপুর যে হাইওয়ে ডেভেলপ করছে। হ্যাঁ, সব কিছু মিলায় মানে যদি আমি যে কোনো দিক থেকে বিচার করি এটা নাম্বার 1 সিলেকশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গতকাল বিকেল 4টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা, যা এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে। একই সঙ্গে দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে দুপুরে কুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। এ সময় কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আন্দোলনরতদের প্রায় সকল দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। যাচ্ছি খেলার সংবাদে। উইজডেনের 2025 সংস্করণে ছেলেদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরা। অন্যদিকে নারী লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। আজ প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। এতে সেরা টি-20 খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। এছাড়া ইংল্যান্ডের গাজ অ্যাটকিনসন, জেমি স্মিথ এবং সোফি এক্লেস্টন উইজডেনের বর্ষসেরা 5 ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন। সঙ্গে রয়েছেন লিয়াম ডসন এবং ড্যান ওয়ারেল। অন্যদিকে বছরের সেরা পারফরমেন্সের জন্য দেয়া উইজডেন ট্রফি নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের হাতে উঠেছে। 1864 সালে প্রথম সংস্করণ প্রকাশের পর থেকে বার্ষিকভাবে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। ইনজুরির কারণে আগামী 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা দলের প্রধান স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ জানায়, বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন এই পলিশ তারকা। ফলে অন্তত 3 সপ্তাহ খেলতে পারবেন না তিনি। এতে আগামী 26 এপ্রিল রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলতে পারবেন না লেভানডোভস্কি। এছাড়া 11 মে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে তাকে পাওয়ার সম্ভাবনাও একেবারেই কম। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে 1 ও 11 মে সেমিফাইনালেও খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখের সাবেক এ স্ট্রাইকার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার।
সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। এবং ভবদহের জলাবদ্ধতা স্থায়ী সমস্যা সমাধানে কাজ করছে সরকার, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিজয়রাতে সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।